আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফাতারা সুরভি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজা শেষে হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে। শনিবার বেলা 2টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন সংগ্রামী শহীদ হাদি। এদিকে সারা দেশে আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। সকাল 9:30টায় হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য হৃদরোগ থেকে সোহরাওয়ার্দীতে আনা হয়। হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সন্ধ্যা 5:45টায় শহীদ হাদির মরদেহ ঢাকায় পৌঁছে। সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতারা মরদেহ গ্রহণ করেন। পরে শহীদ হাদিকে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেখানেই রাখা হবে বিপ্লবী হাদির মরদেহ। সুদানের আবেইতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্যের মরদেহ ঢাকায় আসছে আজ। মাতৃভূমিতে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেবে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সকাল 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা রয়েছে। গত শনিবার সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে এই বর্বরোচিত হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 6 বাংলাদেশি শান্তিরক্ষী। লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ঘরের চারপাশে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তারের। আগুনে দগ্ধ হয়েছে ব্যবসায়ী বেলাল, তার আরও 2 মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানায়, রাতে বেলাল তার স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর 2 মেয়ে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দ্বিতল বাড়িটির 2টি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতের দিকে আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে আগুন দেয় কিছু দুর্বৃত্ত। বাড়িটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সাদেকনগর গ্রামে। স্থানীয়রা জানান, রাতে মাইক্রোবাস যোগে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যারিস্টার আনিসের বাড়িতে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আসলে নারায়ণগঞ্জ 4 আসনে ভোটের মাঠে জোটের সমীকরণ মেলাতে ব্যস্ত বিএনপি। স্বাধীনতা পরবর্তী সময়ে 3বার ধানের শেষ প্রতীক আসনটিতে জয় পায়। তবে বিগত 3টি বিতর্কিত নির্বাচনে আসনটি দখলে নেয় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সমালোচিত প্রার্থী শামীম ওসমান। তবে চাঁদাবাজি আর দখলদারিত্বের বিরুদ্ধে এবার ভোটাররা সৎ ও দক্ষ প্রতিনিধি বেছে নেবে বলে দাবি জামাত ইসলাম সহ অন্যান্য দলের। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রনি রায়হান। সবুজ প্রান্তর আর কংক্রিটে মোড়ানো ফতুল্লা ও সদর এলাকার যানজট আর দখলদারিত্ব নিত্যসঙ্গী। টানা 3 মেয়াদে নারায়ণগঞ্জের এই আসনটিতে ত্রাসের রাজত্ব কায়েম করে
আওয়ামী লীগের বহুল সমালোচিত ও পলাতক নেতা শামীম ওসমান। নাগরিক বিড়ম্বনা দূর করা তো দূরে থাক, উল্টো নাগরিকদের ভয়ের কারণ ছিলেন তিনি। তাই আসন্ন নির্বাচনে নিজেদের রায়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচনের কথা ভাবছেন ভোটাররা। আমরা তো চাই নির্বাচন, সাধারণ নির্বাচন হোক, নির্বাচন হইলে আমরা ভোট দিব। আমাদের প্রত্যাশা যে একটা ভালো লোক আসুক, মহিলা হোক আর পুরুষ হোক, যেমন দেশটা শান্তি মতন চলে। আমরা চাই যে প্রার্থীগুলো হচ্ছে যে সবার ভোটারদের দাঁড়িয়ে আসুক এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুক। ফতুল্লার 5টি ইউনিয়নের সাথে এবার এই আসনটিতে যুক্ত হয়েছে সদরের 2টি ইউনিয়ন। তফসিল ঘোষণার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এ আসনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। দলটির জোট সঙ্গী জমিয়াতে ওলামায়ে ইসলামকে এ আসনে ছাড় দেওয়ার গুঞ্জন রয়েছে। মোটামুটি আমাদের সাথে কথাবার্তা হয়ে গেছে যে যারটা সিট আমাদের জন্য ছেড়েছে এর মধ্যে নারায়ণগঞ্জ 4ও একটি। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি জোটের সাথে যেহেতু আমরা আছি এবং এই জোট নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে, এটাই বোদ্ধাজনদের বলা এবং বোঝা, যেটা আমরা বুঝতে পারছি। তবে ছাড় দিলেও ঐক্যবদ্ধ থেকে দলীয় সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পক্ষে স্থানীয় বিএনপি নেতারা। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখান থেকে যদি বিএনপি দলীয় প্রার্থীকে দেওয়া হয় সেটাও চূড়ান্ত, ওনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে ভোটাররা এবং আমরা মেনে নিব। আবার যদি এখান থেকে জোটকে দেওয়া হয় সেটাও অবশ্যই আমরা মেনে নিব। কাজেই দলের সিদ্ধান্তের বাইরে আমরা কেউ যাচ্ছি না। অন্যদিকে 8 দলের জোটে জয় পাওয়ার কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী। প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে চায় এনসিপিও। মানুষের সুখে দুঃখে আমরা থাকার জন্য চেষ্টা করেছি। এই জন্য জোটের প্রার্থী ছাড়াও যদি বিএনপির প্রার্থীও যদি সেখানে দেয়, আমাদের দলের মজবুতি এবং আমাদের সামাজিকভাবে নানাভাবে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের বিশ্বাস যে জামায়াত ইসলামী সেখানে বিপুল ভোটে সম্মানের সাথে তারা বিজয় লাভ করবে। নির্বাচনমুখী কার্যক্রম আমরা কম করতে পেরেছি, কারণ আমরা 9 মাসের একটা দল। তারপরেও জনগণের কাছে ভালো সাড়া পাচ্ছি এবং আশা করি জনগণ তারুণ্যের যে শক্তি বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল, দেশের পরিবর্তনের লক্ষ্যে এই শক্তিকে সমর্থন দেবেন ইনশাআল্লাহ। গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে প্রভাবকের ভূমিকায় থাকতে পারে প্রায় 1 লাখ তরুণ ভোটার। আওয়ামী লীগ আমলের বিতর্কিত 3টি নির্বাচন ছাড়া নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির অবস্থান ছিল শক্তিশালী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 2 দফায় এই আসনটিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত না করায় জোট সঙ্গীদের নিয়ে আলোচনা বেড়েছে। আর এমন পরিস্থিতির সুযোগ নিতে মুখিয়ে আছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলগুলো। তাই ভোটের আগে নতুন এক সমীকরণে জমজমাট ভোটের আশা করছেন স্থানীয়রা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ। গাজীপুরের শ্রীপুরে খাল ভরাট করে তৈরি করা হচ্ছে পোশাক কারখানা। পানির স্বাভাবিক প্রবাহের পথে প্রাচীর নির্মাণ ও ফসলি জমি ভরাট করার ফলে অল্প বৃষ্টি হলেই কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে উদ্বেগ জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আর জেলা প্রশাসক বলছেন তারা দ্রুত ব্যবস্থা নেবেন। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। গাজীপুরের শ্রীপুর উপজেলার চিত্র এটি। পরিবেশ প্রকৃতির কথা কেউ ভাবছে না, যে যেভাবে পারছেন পরিবেশের ক্ষতি আর খালবিল দখলের মহোৎসবে মেতে উঠেছেন। উপজেলার বনখড়িয়া এলাকা। বর্ষা এবং বৃষ্টির সময় উজানের পানি যে খাল দিয়ে প্রবাহিত হয় তার মুখ বন্ধ করে প্রাচীর নির্মাণ করা হয়েছে। এখানে শেষ নয়, নিচু ফসলের জমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। তাই বর্ষা মৌসুমে তলে যাবে পুরো গ্রাম। সবকিছু হচ্ছে প্রশাসনের নাকের ডগায়, দেখার যেন কেউ নেই। পুরাটাই খাল ছিল, টানের জমিন ছিল, কৃষি জমিন। কোম্পানি গার্মেন্টস করতেছে, সবকিছু বন্ধ করে দেয়া। পানির একটা ব্যবস্থা করতে যা মনে হচ্ছে তা করুক, সমস্যা নেই। আগে এখানে খাল ছিল, তো এটা বন্ধ করে ফ্যাক্টরি করতেছে। তো ফ্যাক্টরি তো ওদিকে যা পানি আছে আটকে পড়ে যাবে, তো আটকে পড়ে ওদিকে সব তলিয়ে যাবে। কৃষি জমি ভরাট করে ফ্যাক্টরি করতেছে এক। দ্বিতীয়ত সামনে শত শত বিঘা কৃষি জমি হইলো এই জলাবদ্ধতা হবে এবং ফসল নষ্ট হবে আর কি। দখলদারীদের এমন উদ্ধত্ত দেখে হতবাক স্থানীয় জনপ্রতিনিধিরা। যে মেম্বারকে বলছি যে আমরা তাৎক্ষণিক তারা নোটিশ করব, যেটা সে কীভাবে কি অনুমতির বলে সেটা করতেছে। পরিবেশ প্রকৃতি বিনষ্ট করে যারা শিল্প কারখানা তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক।
পানির স্বাভাবিক বাধা প্রবাহর বিষয়টি অবশ্যই আমরা এটি দেখব, কারণ একজনের ব্যক্তিগত জমি হলেও সেটি যদি ন্যাচারাল ওয়াটার ফ্লোকে বাধাগ্রস্ত করে কোনো কিছু করা যাবে না, সেটি আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব যদি কোনো জায়গায় এরকম কোনো বিষয় আমাদের নজরে আসে বা কোনো অভিযোগ আমাদের কাছে আসে। দেশের উন্নয়নে শিল্পায়ন যেমন জরুরি, তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদীনালা খালবিল রক্ষা করাও জরুরি বলে মনে করছেন পরিবেশবাদীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।